নমস্কার। আমার চ্যানেলের পক্ষ থেকে সকল শ্রোতা বন্ধুদের পাশে থাকার অনুরোধ জানিয়ে আজকের গল্প শুরু করছি। আজকের গল্প শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা লোকটা। সোমনাথবাবু সকালবেলায় তার একতলার বারান্দায় বসে কাগজ পড়ছেন। সামনেই মস্ত বাগান। সেখানে খেলা করছে তার 7টা ভয়ঙ্কর কুকুর। কুকুরদের মধ্যে 2টো বক্সার বুলডগ, 2টো ডবারম্যান, 2টো অ্যালসেসিয়ান, একটা চিসি সরালে। এদের দাপটে কেউ বাড়ির ত্রিসীমানায় ঘেঁষতে পারে না। তার উপর গেটে বাহাদুর নামের নেপালি দারোয়ান আছে। তার কোমরে কুকরি, হাতে লাঠি, সদা সতর্ক, সদা তৎপর। সোমনাথবাবু এরকম সুরক্ষিত থাকতেই ভালোবাসেন। তার অনেক টাকা, হিরে জহরত, সোনাদানা। কিন্তু আজ সকালে সোমনাথবাবুকে খুবই অবাক হয়ে যেতে হলো। ঘড়িতে মোটে 7টা বাজে। শীতকাল। সবে রোদের লালচে আভা চারিদিকে ছড়িয়ে পড়েছে। ঠিক এই সময়ে বাগানের ফটক খুলে বেঁটে মতো টাক মাথার একটা লোক ঢুকল। দারোয়ান বা কুকুরদের দিকেও ক্ষেপ করল না। পাথরকুচি ছড়ানো পথটা দিয়ে সোজা বারান্দার দিকে হেঁটে আসতে লাগল। আশ্চর্যের বিষয়, দিনের আলোয় স্পষ্ট দেখতে পেয়েও বাহাদুর তাকে বাধা দিল না এবং কুকুরেরাও যেমন খেলছিল তেমনই ছোটাছুটি করে খেলতে লাগল। একটা ঘেউ পর্যন্ত করল না। সোমনাথবাবু অবাক হয়ে চেয়েছিলেন। আশ্চর্য, খুবই আশ্চর্যের ব্যাপার। লোকটার চেহারা ভদ্রলোকের মতোই, মুখখানায় একটা ভালো মানুষইও আছে। তবে পোশাকটা একটু যেন কেমন কেমন। মিস্ত্রি বা ফিটাররা যেমন তেলকালি লাগার ভয়ে ওভারঅল পরে, অনেকটা সেই রকমই একটা জিনিস লোকটার পরনে। পায়ে এই শীতকালেও গাম্বুট ধরনের জুতো। কারো মাথায় এমন নিখুঁত টাগও সোমনাথবাবু কখনো দেখেননি। লোকটার মাথায় একগাছি চুলও নেই। বারান্দায় উঠে আসতেই সোমনাথবাবু অত্যন্ত কঠোর গলায় বলে উঠলেন, কি চাই? কার হুকুমে এ বাড়িতে ঢুকেছেন? লোকটা জবাবে একটা পাল্টা প্রশ্ন করল, আপনি কি সকালের জল খাবার সমাধা করেছেন? সোমনাথবাবু খুবই অবাক হয়ে বললেন, না তো মানে আপনি কে বলুন তো? লোকটা মুখোমুখি একটা বেতের চেয়ারে ধপ করে বসে পড়ে বলল, আমার খুবই খিদে পেয়েছে, হাতে বিশেষ সময়ও নেই। লোকটার বাঁ কবজিতে একটা অদ্ভুত দর্শন ঘড়ি, বেশ বড় এবং ডায়ালে বেশ জটিল সব ছোট ছোট ডায়াল ও কাঁটা রয়েছে। সোমনাথবাবু একটা গলা খাঁকাটি দিয়ে রাগটাকে চাপা দেওয়ার চেষ্টা করে বললেন, দেখুন, আপনি কিন্তু একটু বাড়াবাড়ি করে ফেলছেন। অচেনা বাড়িতে ফস করে ঢুকে পড়া মোটেই ভদ্রতা সম্মত নয়। তার উপর বিনা নিমন্ত্রণে খেতে চাইছেন, এটাই বা কেমন কথা? লোকটা অবাক হয়ে বলে, আপনার খিদে পেলে আপনি কি করেন? আমি আমি খিদে পেলে খাই, কিন্তু সেটা আমার নিজের বাড়িতে। আমিও খিদে পেলে খাই। এই বলে লোকটা মিটিমিটি হাসতে লাগল। সোমনাথবাবু বিরক্ত হয়ে বললেন, আপনি নিজের বাড়িতে গিয়ে খান না। লোকটা হাসি হাসি মুখ করেই বললেন, আমার নিজের বাড়ি একটু দূরে। আমার গাড়িটা খারাপ হয়ে যাওয়ায় এখানে একটু আটকে পড়েছি। সোমনাথবাবু বিরক্তির ভাবটা চেপে রেখে বললেন, আপনি আমার দারোয়ানকে ফাঁকি দিয়ে কুকুরগুলোর চোখ এড়িয়ে কি করে ঢুকলেন সেটাই আমি বুঝতে পারছি না। এ বাড়িতে কোনো লোক কখনো খবর না দিয়ে ঢুকতে পারে না। লোকটা ভালো মানুষের মতো মুখ করে বলে, সে কথা ঠিকই, আপনার দারোয়ান বা কুকুরেরা কেউই খারাপ নয়, ওদের ওপর রাগ করবেন না। আচ্ছা, আপনার কি সকালের দিকে খিদে পায় না? খেতে খেতে বরং 2-4টে কথা বলা যেত। এই বলে লোকটা এমন ছেলে মানুষের মতো সোমনাথবাবুর মুখের দিকে চেয়ে রইল যে সোমনাথবাবু হেসেই ফেললেন। তারপর বললেন, আপনি একটু অদ্ভুত আছেন মশাই। আচ্ছা, ঠিক আছে, জল খাবার খাওয়াচ্ছি, একটু বসুন। সোমনাথবাবু উঠে ভিতরের বাড়িতে এসে রান্নার ঠাকুরকে জল খাবার দিতে বলে বারান্দায় ফিরে এসে স্তম্ভিত হয়ে দেখলেন, তার ভয়ঙ্কর 7-7টা কুকুর
বারান্দায় উঠে এসে বেঁটে লোকটার চারধারে একেবারে ভেড়ার মতো শান্ত হয়ে বসে মুখের দিকে চেয়ে আছে, আর লোকটা খুব নিম্ন স্বরে তাদের কিছু বলছে। সোমনাথবাবুকে দেখে লোকটা যেন একটু লজ্জা পেয়েই বলল, এই একটু এদের সঙ্গে কথা বললুম আর কি। ওই যে জিমি কুকুরটা, ওর কিন্তু মাঝে মাঝে পেটে ব্যথা হয়, একটু চিকিৎসা করাবেন। আর টমি বলে ওই যে অ্যালসেসিয়ানটা আছে, ও কিন্তু একটু অপ্রকৃতস্থ, সাবধান থাকবেন। সোমনাথবাবু এত বিস্মিত হলেন যে মুখে প্রথমটায় কথা সরল না। বিস্ময় কাটিয়ে উঠে যখন কথা বলতে পারলেন, তখন গলায় ভালো করে স্বর ফুটছে না। আপনি ওদের কথা বুঝতে পারেন? ভাবই বা হলো কি করে? লোকটাও যেন একটু অবাক হয়ে বলে, আপনি কুকুর পোষেন অথচ তাদের ভাষা বা মনের ভাব বোঝেন না? এটাই বা কেমন কথা? ওরা তো আপনার কথা দিব্যি বোঝে। দু পায়ে দাঁড়াতে বললে দাঁড়ায়, পাশের ঘর থেকে খবরের কাগজ নিয়ে আসতে বললে নিয়ে আসে, তাই না? ওরা যা পারে আপনি তা পারেন না কেন? সোমনাথবাবুকে স্বীকার করতে হলো যে কথাটাই যুক্তি আছে। তারপর বললেন, কিন্তু ভাব করলেন কি করে? ওরা বন্ধু আর শত্রু চিনতে পারে। সোমনাথবাবু আমতা আমতা করে বললেন, কিন্তু বাহাদুর? বাহাদুর তো আমার মতোই মানুষ, তার উপর ভীষণ সাবধানী লোক, তাকে হাত করা তো সোজা নয়। লোকটা মিটিমিটি হেসে বলে, আমি যখন ঢুকছিলাম তখন বাহাদুর হাসি মুখে আমাকে একটা সেলামও করেছিল, শুধু আপনি কেমন যেন আমাকে বন্ধু বলে ভাবতে পারছেন না। সোমনাথবাবু একটু লজ্জা পেয়েই বললেন, মানে যাকে, আমার এখন আর কোনো বিরূপ ভাব নেই। আমার কিন্তু খুব খিদে পেয়েছে। শশব্যস্তে সোমনাথবাবু বললেন, হ্যাঁ, ব্যবস্থা হয়েছে, আসুন। লোকটার সত্যিই খুব খিদে পেয়েছিল। গোগ্রাসে পরোটা আর আলুর চচ্চড়ি খেল, তারপর গোটা পাঁচেক রসগোল্লাও। চা বা কফি খেল না। খাওয়া শেষ করে উঠে পড়ে ব্যস্ত সমস্ত হয়ে বলল, আর সময় নেই, ঘণ্টাখানেকের মধ্যেই রওনা হতে হবে। সোমনাথবাবু ভদ্রতা করে বললেন, আপনি কোথায় থাকেন? বেশ একটু দূরে, অনেকটা পথ। গাড়িটা কি মেরামত হয়ে গেছে? নইলে আমি আমার ড্রাইভারকে বলে দেখতে পারি, সে গাড়ির কাজ খানিকটা জানে। লোকটা গম্ভীর হয়ে মাথা নাড়ল। এ গাড়ি ঠিক আপনাদের গাড়ি নয়। আচ্ছা, চলি। লোকটা চলে যাওয়ার পর সোমনাথবাবু বাহাদুরকে ডেকে পাঠিয়ে বললেন, যে লোকটা একটু আগে এসেছিল, তাকে তুই চিনিস? ফস করে ঢুকতে দিলে যে বড়। বাহাদুর তার ছোট ছোট চোখ দুটো যথাসম্ভব বড় করে বলল, কেউ তো আসেনি বাবু। আলবাদ এসেছিল, তুই তাকে সেলামও করেছিস। বাহাদুর মাথা নেড়ে বলে, না, আমি তো কাউকে সেলাম করিনি। শুধু 7টার সময় আপনি যখন বাড়ি ঢুকলেন তখন আপনাকে সেলাম করেছি। সোমনাথবাবু অবাক হয়ে বললেন, আমি আমি সকালে আজ বাইরেই যাইনি, তা ঢুকলুম কখন? ওই বেঁটে বিচ্ছিরি টেকো লোকটাকে তো তোর আমি বলে ভুল হলো নাকি? সোমনাথবাবু তার কুকুরদের ডাকলেন এবং একতরফা খুব শাসন করলেন। নেমোখারাম বজ্জাত, তোরা এতকালের ট্রেনিং ভুলে একজন অজ্ঞাত কুলশীলকে বাড়িতে ঢুকতে দিলি? টু শব্দটিও করলি না? কুকুরেরা খুবই অবোধ বিস্ময়ে চেয়ে রইল। মাসখানেক কেটে গেছে। বেঁটে লোকটার কথা একরকম ভুলেই গেছেন সোমনাথবাবু। সকালবেলায় তিনি বাগানের গাছগাছালির পরিচর্যা করছিলেন। তার 7টা কুকুর দৌড়ঝাঁপ করছে বাগানে। ফটকে সদা সতর্ক বাহাদুর পাহারা দিচ্ছে। শীতের রোদ সবে তেজি হয়ে উঠতে লেগেছে। একটা মোলায়েম গলা খাঁকারি শুনে সোমনাথবাবু ফিরে তাকিয়ে অবাক। সেই লোকটা, মুখে একটু ক্যাবলা হাসি। সোমনাথবাবু লোকটাকে দেখে বিশেষ সন্তুষ্ট হলেন না, কারণ আজও দেখছেন বাহাদুর লোকটাকে আটকায়নি এবং কুকুরেরাও নির্বিকার। সোমনাথবাবু নিরুত্তাপ গলায় বললেন, এই যে, কি খবর? আগে খবর শুভ, আজও আমার বড্ড খিদে পেয়েছে। তার মানে আজও কি আপনার গাড়ি খারাপ হয়েছে? হ্যাঁ, দূরের পাল্লায় চলাচল করতে হয়, গাড়ির আর দোষ কি?
তা বলে আমার বাড়িটাকে হোটেলখানা বানানো কি উচিত হচ্ছে? আর আপনার গতিবিধিও রীতিমতো সন্দেহজনক। আপনি এলে দারোয়ান ভুল দেখে, কুকুরেরাও ভুল বোঝে। ব্যাপারটা আমার সুবিধের ঠেকছে না। লোকটা যেন বিশেষ লজ্জিত হয়ে বলে, আমাকে দেখতে হুবহু আপনার মতোই কিনা? ভুল হয় স্বাভাবিক। সোমনাথবাবু একথা শুনে একেবারে অবাক। তার মানে আমাকে দেখতে আপনার মতো? আমি কি বেঁটে? আমার মাথায় কি টাক আছে? লোকটা ঘন ঘন মাথা নেড়ে বলে, না না, তা নয়। আপনি আমার চেয়ে 8 ইঞ্চি লম্বা, আপনার হাইট 5 ফুট 11 ইঞ্চি, আপনার মাথায় 2,27,325টা চুল আছে। আপনি দেখতেও অনেক সুদর্শন, তবুও কোথায় যেন হুবহু মিলও আছে। উত্তেজিত সোমনাথবাবু বেশ ধমকের গলায় বললেন, কোথায় মিল মশাই? কিসের মিল? লোকটা একটা রুমালে টাকটা মুছে নিয়ে বলল, সেটা ভেবে দেখতে হবে, এখন হাতে সময় নেই, আমার বড্ড খিদে পেয়েছে। সোমনাথবাবু অত্যন্ত বিরক্ত হয়ে বললেন, খিদে পেয়েছে তো হোটেলে গেলেই হয়। লোকটা অত্যন্ত বিনয়ের সঙ্গে বলল, আমার কাছে পয়সা নেই যে। পয়সা নেই? এদিকে তো দিব্যি গাড়ি হাঁকিয়ে যাতায়াত করেন, তাহলে পয়সা নেই কেন? লোকটা কাঁচু মাচু মুখে পকেটে হাত দিয়ে একটা কাঠি বের করে বলল, এ জিনিস এখানে চলবে। তার মানে? আমাদের দেশে এগুলোই হচ্ছে বিনিময় মুদ্রা। এই যে কাঠির মতো জিনিসটা দেখছেন, এটার দাম এখানকার 150 টাকার কাছাকাছি। কিন্তু কে দাম দেবে বলুন? সোমনাথবাবু ভ্রু কুঁচকে বললেন, কাঠি? কাঠি আবার কোথাকার বিনিময় মুদ্রা হলো? এসব তো হেঁয়ালি ঠেকছে। লোকটা একটু কাতর মুখে বলল, সব কথারই জবাব দেব? আগে কিছু খেতে দিন, বড্ড খিদে। সোমনাথবাবু রুষ্ট হলেন বটে, কিন্তু শেষ অবধি লোকটাকে খাওয়ালেনও। লোকটা যখন গোগ্রাসে পরোটা খাচ্ছে, তখন সোমনাথবাবু জিজ্ঞেস করলেন, আচ্ছা, আপনার নাম বা ঠিকানা কিছুই তো বললেন না। কি নাম আপনার? লোকটা কাঁচুমাচু হয়ে বলে, নামটা শুনবেন? একটু অদ্ভুত নাম কিনা। আমার নাম খ। সোমনাথবাবু চোখ কপালে তুলে বললেন, শুধু খ? এরকম নাম হয় নাকি? আমাদের ওখানে হয়। আর পদবী? খ মানেই নাম আর পদবী। খ হলো নাম, আর অ হলো পদবী, দুইয়ে মিলেই ওই খ। ও বাবা, এ তো খুব অদ্ভুত ব্যাপার। আমাদের সবাই ওরকম। তা আপনার বাড়ি কোথায়? একটু দূরে, 350 আল হবে। আল? আল আবার কি জিনিস? ওটা হলো দূরত্বের মাপ। এরকম মাপের নাম জন্মে শুনিনি মশাই। তা আল মানে কত? মাইলখানেক হবে নাকি? লোকটা হাসল, একটু বেশি। হাতে সময় থাকলে চলুন না, আমার গাড়িটায় চড়ে আলের মাপটা দেখে আসবেন। না না, থাক। লোকটা অভিমানী মুখে বলে, আপনি বোধহয় আমাকে ঠিক বিশ্বাস করছেন না। আমি কিন্তু ভালো লোক। মাঝে মাঝে খিদে পায় বলে হামলা করি বটে, কিন্তু আমার কোনো মতলব নেই। সোমনাথবাবু লজ্জা পেয়ে বললেন, আরে না না, ঠিক আছে, বলছেন যখন যাচ্ছি। তবে এ সময়ে আমি একটু ব্যস্ত আছি কিনা, বেশি সময় দিতে পারবো না। তাই হবে, চলুন। গাড়িটা পিছনের মাঠে রেখেছি। মাঠে? ও তো ঠিক মাঠ নয়, জলা জায়গা, ওখানে গাড়ি রাখা অসম্ভব। আমার গাড়ি সর্বত্র যেতে পারে, আসুন না দেখবেন। কৌতূহলী সোমনাথবাবু লোকটার সঙ্গে এসে জলার ধারে পৌঁছে অবাক, কোথাও কিছু নেই। কোথায় আপনার গাড়ি মশাই? বলে তাকিয়ে দেখেন লোকটাও নেই। সোমনাথবাবু বিস্ময়ে হাঁ হয়ে রইলেন। অবশ্য বিস্ময়ের তখনও অনেক কিছু বাকি ছিল। ফাঁকা মাঠ, লোকটাও হাওয়া দেখে সোমনাথবাবু ফিরবার জন্য সবই পা বাড়িয়েছেন। এমন সময় অদৃশ্য থেকে লোকটা বলে উঠল, আহা, যাবেন না, 1 মিনিট অপেক্ষা করুন। বলতে বলতেই সামনের নৈবেদ্যর আকারে একটা জিনিস ধীরে ধীরে ফুটে উঠতে লাগলো। বেশ বড় জিনিস, একখানা ছোটোখাটো দোতলা বাড়ির সমান। নিচের দিকটা গোল,
উপরের দিকটা সরু। এটা আবার কি জিনিস? নৈবেদ্যর গায়ে পটাং করে একটা চৌকো দরজা খুলে গেল, আর নেমে এলো একখানা সিঁড়ি। লোকটা দরজায় দাঁড়িয়ে হাত জোড় করে বলল, আসুন আসুন, আস্তাজ্ঞে হোক। সোমনাথবাবু এমন বিস্মিত হয়েছেন যে কথাই বলতে পারলেন না কিছুক্ষণ। তারপর অস্পষ্ট গলায় তোতলাতে লাগলেন, ভূত, ভূত উড়ে, ভূত। লোকটা মাথা নেড়ে বললেন, না না মশাই, না, ভুতুড়ে নয়। গাড়িটা অদৃশ্য করে না রাখলে যে লোকের নজরে পড়বে। আসুন, চলে আসুন, কোনো ভয় নেই। সোমনাথবাবু এক পা পিছিয়ে গিয়ে বললেন, ও বাবা, আপনি তো সাংঘাতিক লোক, আমিও ফাঁদে পা দিচ্ছি না, আপনি যান, আমি যাব না। লোকটা করুণ মুখে বলে, কিন্তু আমি তো খারাপ লোক নই সোমনাথবাবু। সোমনাথবাবু সভয়ে লোকটার দিকে চেয়ে বললেন, খারাপ নন, তবে ভয়ঙ্কর, আপনি গ্রহান্তরের লোক। আগে আপনাদের হিসেবে মাত্র 2000 লাইট ইয়ার দূরে আমার গ্রহ, বেশ বড় গ্রহ। আমাদের সূর্যের নাম সোনা। সোনার চারিদিকে 1500 ছোট বড় গ্রহ আছে। সব কটা গ্রহেই বাসযোগ্য। আপনাদের মতো মোটে একটা গ্রহে প্রাণী নয় সেখানে, সব কটা গ্রহেই নানা প্রাণী আর উদ্ভিদ। কোনো কোনো গ্রহে এখন প্রস্তর যুগ চলছে, কোনোটাই চলছে ডায়নোসরদের যুগ, কোথাও বা সভ্যতা অনেক দূর এগিয়ে গেছে। কোনো গ্রহে ঘোর কলি, কোনোটাতে সত্য, কোনোটাতে ত্রেতা, কোথাও বা দাপর। সে এক ভারী মজার ব্যাপার। বেশি সময় লাগবে না, এ গাড়ি আপনাকে সব দেখিয়ে দেবে। ওরে বাবা রে, বলে সোমনাথবাবু প্রাণপণে পাঁই পাঁই করে ছুটতে লাগলেন বাড়ির দিকে, কিন্তু পারলেন না। একটা সাঁড়াশির মতো যন্ত্র পট করে এগিয়ে এসে তাকে খপ করে ধরে সাঁ করে তুলে নিল সেই নৈবেদ্যর মধ্যে। তারপর একটা ঝাঁকুনি, আর তারপর একটা দুলুনি। সোমনাথবাবুর একটু মূর্ছা মতো হলো। যখন চোখ চাইলেন, তখন দেখেন নৈবেদ্যটা এক জায়গায় থেমেছে, দরজা খোলা। লোকটা একগাল হেসে বলল, আসুন, ডাইনোসর দেখবেন না, ওই যে। দরজার কাছে গিয়ে সোমনাথবাবুর আবার মূর্ছা যাওয়ার জোগাড়। ছবিতে যেমন দেখছেন হুবহু তেমনি দেখতে গোটা 10 ডাইনোসর বিশাল পাহাড়ের মতো চেহারা নিয়ে ঘোরাফেরা করছে। আকাশে উড়ছে বিশাল টেরোড্যাকটিল, অন্যান্য বিকট পাখি। ভয়ে চোখ বুঝলেন সোমনাথ। আবার তুলুনি। এবার যেখানে যান থামল, সেখানে সব চামড়া আর গাছের ছালের নেংটি পরা মানুষ পাথর ঘষে ঘষে অস্ত্র তৈরি করছে। মহাকাশযান দেখে তারা অস্ত্র নিয়ে তেড়ে এলো। 2-4টে তীক্ষ্ণ পাথরের টুকরো এসে লাগলো মহাকাশযানের গায়ে। লোকটা তাড়াতাড়ি দরজা বন্ধ করে তার গাড়ি ছেড়ে দিল। এবারের গ্রহটা রীতিমতো ভালো। দেখা গেল রামচন্দ্র আর লক্ষণ ভাই শিকার করতে বেরিয়েছেন। দুজনেই খুব হাসছেন। রামচন্দ্রকে জোর হাতে প্রণাম করলেন সোমনাথবাবু। রামচন্দ্র বরাভয় দেখিয়ে জঙ্গলে ঢুকে পড়লেন। সোমনাথবাবু ঘামতে ঘামতে বললেন, এসব কি সত্যি, না স্বপ্ন দেখছি? সব সত্যি, আরও আছে। আমি আর দেখব না, যথেষ্ট হয়েছে মশাই, পায়ে পড়ি, বাড়িতে ফিরিয়ে দিয়ে আসুন। লোকটা বিনীতভাবে বলল, যে আগে মাঝে মাঝে বেড়াতে আসবেন, আরও কত কি দেখার আছে। মহাকাশযানটা ফের শূন্যে উঠল, সেই দুলুনি। কিছুক্ষণ পর জলার মাঠে নেমে পড়তেই সোমনাথবাবু প্রায় লাফ দিয়ে বেরিয়ে এলেন। লোকটা পিছন থেকে চেঁচিয়ে বললেন, দাদা, একটু মনে রাখবেন আমাকে, মাঝে মাঝে বিপদে পড়ে এসে পড়লে পরোটা টরোটা যেন পায়। হবে হবে, বলতে বলতে সোমনাথবাবু বাড়ির দিকে ছুটতে লাগলেন। নমস্কার। আজকের গল্প এই পর্যন্ত। কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।